1,80,000 টাকা বাজেট নিয়ে 24 মডেলের একটা জিক্সার মনোটন কেনার ট্রাই করব। পকেটে বাজেট আছে সর্বোচ্চ 1,80,000 টাকা। যাদের জিক্সার মনোটন গাড়িটা খুবই পছন্দের, চিন্তা ভাবনা করছেন যে ব্র্যান্ড নিউ কিনবেন, কিন্তু যদি ব্র্যান্ড নিউ দামের চেয়ে 40-50 হাজার টাকা কমে একটা মোটরসাইকেল আপনি পান, সেক্ষেত্রে কি আপনি সেটা নিবেন? আচ্ছা চলেন যাই, যে ভাই আজকে গাড়ি কিনতে আসছে সে নিবে, কেন নিবে সেটা আপনাদেরকে আমি জানাবো। ভাইয়া এই যে আমি এতক্ষণ ঘোরাঘুরি এত কাছে থাইকা ভাই, ওইটা নতুন শাখা, ওই পাশে পুরানটা মোড়ে। আপনি হেলমেট নিয়ে আসবেন জানলে তো আমি এই বাটি বুটি নিয়ে যেতাম না। চলেন যাই, কোন দিক যাই, এক জায়গায় বইসা দেখতে হইব আগে। আমি কয়েকটা নক দিয়ে রাখছি আর টাইম পাই না ওগুলোর সাথে ডিসকাস করার। ভাইয়ের সাথে সকাল 11টা দেখা হওয়ার পরে আমরা মিরপুরের ভিতরে মাত্র একটা মোটরসাইকেল দেখছি, তাও কিন্তু সেটা সুজুকি জিক্সার না, সেটা ছিল ইয়ামাহা এফজেড ভার্সন 2। 22-এর না 21-এ? কাগজপত্র কি ম্যানুফ্যাকচার কি 22-এর দেওয়া? সাইলেন্সারের দিকে তাকান, দেখছেন অবস্থা, ওয়েল সিল হালকা দুর্বল। এই দেখেন টায়ারটা চেঞ্জ করা, নতুন টায়ার, দুইটাই নতুন টায়ার, তালি মারা। কত চাই? তো ফাটা, ক্লাস প্লেট চেঞ্জ করা হয়েছে, তেল মারতেছে। আমি চাচ্ছিলাম না আপনি গাড়িটা দেখেন, কিন্তু আপনার অভিজ্ঞতার জন্যই আসলে না করি নাই, যে অন্তত অভিজ্ঞতাটাও, যে আপনি এই বাজেটে কি গাড়ি পাইতে পারেন। এইরকম গাড়ি পাবেন ফ্রেশ চাইলে 2,15,000 বলছি তো। জিক্সার দিকে আগাইলে জিক্সার আল্লাহরে ফোন দেন। দেখেন ভাই 1,80,000 টাকা কিন্তু একটা মোটরসাইকেল কেনার জন্য কোনো অংশে কম বাজেট না, খুব ভালো একটা বাজেট এটা। কিন্তু আপনার যে সর্বোচ্চ বাজেটটা রাখছেন একটা মোটরসাইকেল কেনার জন্য, সেই বাজেট অনুযায়ী একটা স্ট্যান্ডার্ড মোটরসাইকেল আপনাকে বাছাই করে নিতে হবে আগের থেকে। আপনি যদি 1,80,000 টাকা বাজেট রাখেন এবং আপনি যদি চান যে একটা ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 নিবেন, তাও আবার ফ্রেশ কন্ডিশনের, এটা কোনোভাবেই পসিবল না ভাই। যে কোনো মোটরসাইকেলেরই একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড প্রাইস রেঞ্জ থাকে, সেই প্রাইস রেঞ্জ আপনি যদি ফিল আপ করতে না পারেন তাহলে কোনোভাবেই সেই মোটরসাইকেলটা অন্তত ফ্রেশ কন্ডিশনে পাবেন না। হ্যাঁ, আপনার পছন্দ মতো মডেলের অনেক মোটরসাইকেলই হয়তো আপনি পাবেন, কিন্তু ফ্রেশ যে মোটরসাইকেলটা সেটা আপনি পাবেন না। এখন ভাই আমার কথা আপনার পছন্দ হইতে নাও পারে, কিন্তু বাস্তবতা আসলে এটাই। এখন যাইতেছে অনেক দূরে, কিন্তু যাওয়ার পথে দেখেন কি একটা অবস্থা, হাই রে, শরমও করে না, না একটু ধৈর্য নাই এদের। তাহলে বাসা পর্যন্ত যা, তা না, আমি যাইতেছি আমার সামনে এইগুলা করুন লাগবো, বেয়াদব কোথাকার। দিয়েছে আমার যাত্রাটা অশুভ কইরা। দাঁড়ান দাঁড়ান দেখাইতেছি, সামনে যায় দেখাইতেছি, একেবারে অক্ষরে অক্ষরে মিলে দেখাবো। ফেসবুক মার্কেট প্লেস থেকে একটা মোটরসাইকেল বাছাই করছি অনেকগুলো মোটরসাইকেল দেখার পরে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সেই মোটরসাইকেলটা আছে অনেক দূরে, সে আশুলিয়া বা সাভার বাইপাইল বলা যায়, সম্ভবত জিরাপো নাম ওই জায়গাটা। তো এত দূর যে মোটরসাইকেলটা আমরা দেখতে যাব, তো ওই জায়গার ঠিকানা জানার পর থেকে আসলে আমার মনের ভিতরে একটু কেমন জানি লাগতেছিল, কারণ পূর্ব অভিজ্ঞতা খুবই খারাপ। ওই এলাকায় ঢোকার যে রাস্তা ভাই, বিশ্বের সর্বোচ্চ বাজে রাস্তার মধ্যে একটা হচ্ছে এই রাস্তাটা। বেশি কিছু বলবো না, সামনে আগাইতে থাকি, দেখেন কি অবস্থা, মানে কি ধরনের একটা রাস্তার ভিতর দিয়ে আমাদের যাইতে হইতেছে। কোনো মতো যদি হেলমেটের ভাইজরটা খুলে দেওয়া হয়, আপনি অটোমেটিক মেকআপ হয়ে যাবেন। তার থেকে একটু সামনে আগাইলেই মোটামুটি রাস্তার ভিতরে একটু অদক্ষ ড্রাইভার হইলেই গড়াগড়ি খাবে। আমার জায়গায় অন্য কেউ হইলে মনে হয় বাইরে রেখা তখনই পলাইতো। যে একটা অবস্থা রে ভাই রাস্তার, এরকম অবস্থায় মাঝে মাঝে আমার পড়তে হয়, কিন্তু হয়তো ভিডিওতে দেখানো হয় না। আজকে একদম দেখাই দিলাম যে ভাই একটা মোটরসাইকেল কিনতে কি কি যে সহ্য করার লাগে, এটা যদি আপনারা আমার সাথে থাকতেন তাইলে একমাত্র বুঝতেন। আমার কথা হলো ভাই, দিন শেষে আপনার কাছ থেকে আমি টাকা নিব, সেটা জানে একদম পিওর হালাল ভাবে নিতে পারি, সেটা হচ্ছে আমার মূল লক্ষ্য। এই সেই কাঙ্ক্ষিত মোটরসাইকেল যেটা দেখার জন্য আমরা 7 সমুদ্র 13 নদী পার হয়ে এখানে আসছি। আর এই জিক্সার মনোটন মোটরসাইকেলটা হচ্ছে 2024 সালের একটা মডেল। এটা কিন্তু খালি যে মনোটন তা না, এটা মনোটন ক্লাসিক নামে পরিচিত। ম্যাট ব্লু কালারের গাড়িটা 2024 সালের যে কোনো সুজুকি বাইকের উপরে র্যাঙ্কনের একটা লোগো থাকার কথা। জিক্সার গাড়িতে থাকে হচ্ছে পিছনের সাইডটাতে, যেখানে আমি এখন মাত্র অনুবীক্ষণ যন্ত্রের মতো করে দেখলাম, কিন্তু এই গাড়িতে সেই লোগোটা নাই। এটার কারণ হচ্ছে ভাই হচ্ছে বাইরে এই গাড়িটা রাখছিল, পোলাপানের টাইনা টুইনা উড়াই ফেলছে। কিন্তু 24 সাল শিওর হওয়ার জন্য গাড়ির যে কিনার পেপারস সেটা দেখতে হবে, তাইলে বুঝতে পারবো যে 24 সালের গাড়ি কিনা। কারণ 23 সালে ওই সেম গাড়িটাই বেরোয়ছিল, ওটাতে শুধু লোগো ছিল না, 24 এসে শুধু লোগোটা যোগ হয়েছে। মানে খুব সাধারণ ভাবে যদি 22-23 সালের গাড়ির সাথে 24 কে আপনি পার্থক্য করতে চান, তাহলে ওই লোগোটাই হচ্ছে প্রাথমিক পর্যায়ে আপনি দেখলে বুঝতে পারবেন। টুলিবিটা ধামরাইতে কিনা। আপনার নাম জাহিদুর, মিটারটা একটু চালু করেন তো ভাই।
হ্যাঁ ঠিক আছে, 12,000 চলছে নাকি? আপনার ছবিতে তো 5,000 দেওয়া। 595 আপনি ট্রিপ মিটারটা ওইভাবে রাখা তারপরে ছবিটা তুলছেন না? ঠিক আছে, গাড়ি ভালো আছে। কিসের? না ময়লা এগুলো ভাই, ধুলা। এই যে ধুলা ধুলা, একদম সমান। আমি একটু চালাই দেখি তাইলে। এই যে আমার গাড়ির চাবি আপনার কাছে রাখেন, আমি যদি গাড়ি নিয়ে চলে যাই এই বেটাটা বাইন্ধা রাখবেন। আচ্ছা, আপনি কিন্তু চাইলেই এই গিগ ক্লিকার্স এর মাধ্যমে ইউটিউব এবং ফেসবুক রিলেটেড ছোট ছোট কাজ করে প্রতিদিনই 3 থেকে 400 টাকা উপার্জন করতে পারবেন। এটি একটি মাইক্রোজব ওয়েবসাইট, যেখানে আপনি শুধু আপনার শ্রম এবং সময়কে কাজে লাগিয়েই উপার্জন করতে পারবেন। মাত্র 100 টাকার বেশি হলেই আপনার উপার্জিত টাকাটি ফ্রিতে উত্তোলন করতে পারবেন বিকাশ এবং নগদের মাধ্যমে। গুগলে গিয়ে গিগ ক্লিকার্স লিখে সার্চ করলেই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যে রাস্তা, এটা টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য পারফেক্ট না কোনোভাবেই, কারণ যে পরিমাণ ভাইব্রেশন হইতেছে গাড়িতে, এতে গাড়ির কোনো ঝামেলা থাকলে এটা বোঝারই উপায় নাই। একটা বিষয় দেখাই, মাত্র টানটা দিলাম না, এই টানের সাথে একটা বিষয় আপনারা একটু মিলাই দেখেন। এই যে টানটা দিয়ে দিছি, এই যে রাস্তার ভিতর ক্ষয় হয়ে গেছে, দাগ হয়ে, মানে ক্লাস প্লেটের বিষয়টা কতটা মানে ভালো কন্ডিশনে আছে। এই দেখেন, এই যে রাস্তায় দাগ হয়ে গেছে, মানে ডাইবা গেছে মাটি, ইটের উপরে ক্ষয় হয়ে গেছে। এই যে ব্রেকিংটা সুন্দর আছে। এই দেখছেন টান ওঠে। সমস্যা হইলো এই রাস্তার ভিতরে ওই যে বল রেসারটা কি অবস্থায় আছে, বা এর মাথা কোনো দিকে টানে কিনা, হ্যান্ডেল কোনো দিকে টানে কিনা, এটা বোঝার উপায় নাই। আচ্ছা, যতটুকু দেখলাম তারপরেও ঠিকই আছে মনে হইতেছে। এই যে ছেড়ে দিছি, এই যে ডানে বামে যায় না গাড়ি। না ঠিকই আছে। গাড়িটা আমরা ভাবছিলাম যে 5,200 কিলোমিটার চলা। যে ভদ্রলোক পোস্ট করছে ওনার ছবি তো ওই রকমটাই দেখা গেছে, কিন্তু সমস্যা হচ্ছে ওটা ট্রিপ মিটারের ছবি দেওয়া, মানে ট্রিপ করা না ওই মোবিলের, ওইখানে 529 কিলোমিটার দেওয়া। আমি ভাবছিলাম ওইটাই বড়। এখন আপনি এর বাইরে আসতে পারবেন কিনা, এই গন্ডির বাইরে আসতে পারবেন কিনা? আমি যদি আপনাকে প্রাইস বলি, আমার পছন্দ হয় গাড়ি 65-তে, কিন্তু আমি সেটা আপনার দাম বলতেছি না। আমি আপনার যেটা বলবো এটা আপনার লস হবে না। তবে আমি যদি আপনার প্রাইসে নেই, আমি লস করব। গাড়িতে হয়তো বা ঠকবো না, কিন্তু টাকায় লস হবে আমার। দোকানদারের হিসাব আলাদা ভাই। আমরা গাড়ি নিতেছি নিজেরা ইউজ করার জন্য, সে হচ্ছে কয় হাত বদল করে দিবে এর কোনো ঠিক নাই। সে আপনি গাড়ি নিবে 10 মিনিট পরে আরো 20,000 টাকা লাভে বেচে দিবে, মিটার কমে মান সম্মান যাবে আপনার। দেখেন ভাই, যদি সম্ভব হয় তাহলে নেন। না ভাই, 75 অনেক প্রাইস। যদি বরাবর হয় তাইলেও একটা চিন্তা ভাবনা করা যায়। আপনার 72-এর কাস্টমার আছে আমি মানলাম, আমি এত দূর থেকে আসছি, আপনি আমার জন্য কি করবেন? আমি আপনার গাড়ির প্রাইস 72-ই মানলাম। এই লোকটা স্টুডেন্ট মানুষ, সে টিউশনি করে জমানো টাকা দিয়ে গাড়ি কিনতে আসে, সে তো ওই কাঁচা টাকা নিয়ে বসে রয় নাই ব্যবসায়ীর মতো। দেখেন আপনি কিছু করতে পারেন কিনা আমাদের জন্য। এটা বাস্তব কথা, আপনার বুঝে আমি বললাম। আমার কথা কি একটা অযৌক্তিক আপনি বলেন? আবার আপনি বিক্রেতা, আপনি লসে বিক্রি করতেছেন, এটা আপনার কথাও আমার চিন্তা করতে হচ্ছে। কিন্তু আপনাকে যদি আমি 75,000 টাকা প্রাইস দেই, এটা ওভার প্রাইস হবে। আপনি একটু নিজের বিবেকের সাথে প্রশ্ন করে দেখেন। আপনি এটা ব্র্যান্ড নিউ কিনছেন বিধায় আপনার লসটা বেশি হচ্ছে। আপনি যদি সেকেন্ড হ্যান্ড কিনে বিক্রি করে দিতেন, আপনার লসের অ্যামাউন্ট থাকতো সর্বোচ্চ 5,000 টাকা। কিন্তু নেগোসিয়েশনের জায়গাটা কাছাকাছি হওয়া দরকার ভাই, এত ডিফারেন্স থাকা উচিত না। আমি এখানে ওনার সাথে আসছি, আমি ওনার একজন প্রতিনিধি, এমন না যে আমি কোনো ব্রোকার বা দালাল। 2,000 টাকার ডিফারেন্স দেখেন, চিন্তা করে দেখেন। আমি প্রায় ঢাকার থেকে 30 কিলো গাড়ি চালে আসছি আপনার গাড়িটা দেখার জন্য। আমি 2,000 টাকা কমে না পাইলে ভাই আমি গাড়ি নিব না, আমি সত্যি কথা বললাম। তাহলে কি ভাই, ভাই 74-এর নিচে দিবে না? 72 বলছে, ওই আরো 1,000 নিবো আর কি।
মনে হয় 72 বেশি হয়ে যায়, 70 হলে ঠিক ছিল। 72 পর্যন্ত বলছি, ওনার কাস্টমার আছে বলছে, জেন্টাল পারসন, অবশ্যই মিথ্যা কিছু বলে নাই। যাক ভাই, শেষমেশ অনেকগুলা টাকা বেশি দিয়ে এই গাড়িটা আমরা নিলাম একমাত্র গাড়িটা ফ্রেশ আছে এই কারণে। যদিও 12,000 কিলোমিটার চলা, এটা কোনো অংশে কম না, তবুও সেই অনুযায়ী গাড়িটা মোটামুটি ভালো রকম ফ্রেশ আছে। ফেসবুক মার্কেট প্লেসে এই গাড়িটার প্রাইস দেওয়া ছিল 1,83,000 টাকা। এখান থেকে বিক্রেতা সর্বনিম্ন 1,75,000 টাকা বাইকের দাম ফিক্সড বলে দেয়, এর নিচে আর সে বিক্রি করতে চায় নাই। সেখান থেকে নেগোসিয়েশনের মাধ্যমে আমরা বেশি একটা নিচে নামাতে পারিনি তাকে, মাত্র 2,000 টাকা কমাইতে পারছি। কিন্তু এই 2,000 টাকা কমাইতে গিয়ে নেগোসিয়েশনের চরম মাত্রায় আমরা পৌঁছায় গেছিলাম। এই বাইকটা কেনার পিছনে এই কয়টা টাকা কমাইতে গিয়ে যে পরিমাণ নেগোসিয়েশন আমি করছি, তার মোটামুটি 5%ও এই ভিডিওতে আমি দেখাই নাই। এতটুকু অংশ আমি এই কারণেই দিলাম যে জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য যে একটা মোটরসাইকেল কিনতে গিয়ে মাঝে মাঝে কি রকম পরিস্থিতিতে পড়তে হয়। যাই হোক, কি একটা রাস্তা দিয়ে এখন যাইতেছি বুঝেন। সকালে বলছিলাম না যে আমার যাত্রাটাই আসলে অশুভ করে দিল, ওই যে সেই টুনাটুনি বসেছিল না করই গাছের তলে, এদের কারণে আকামটা হয়েছে, আমি শিওর। যাই হোক, গাড়িটা নিয়ে আমরা সরাসরি চলে আসছি হচ্ছে ধামরায়ে। গাড়িটা যেখান থেকে কিনছি সেখান থেকে প্রায় 17 কিলোমিটার দূরে হচ্ছে এই গাড়িটা যে দোকান থেকে বা যে শোরুম থেকে কেনা হয়েছিল, সেই শোরুমটা লাকি মোটরস ধামরায়ে ডুলিভিটায় পড়ছে এই শোরুমটা। এই শোরুমে আমরা চলে আসছি এবং এই শোরুমটা খোলা থাকে হচ্ছে 6টা পর্যন্ত। আর আমাদের এই গাড়িটা টাকা পয়সা লেনদেন সবকিছু কমপ্লিট হইতে মোটামুটি 5:15 মতো বাইজে গেছিল। তার মানে 45 মিনিট হাতে নিয়ে আমরা সেই বাইপাল থেকে এই ধামরায়ে ডুলিভিটায় এত স্পিডিং করে আসছি একমাত্র এই শোরুমের টাইমটা যাতে আমরা ধরতে পারি এই জন্য। দেখ, আলহামদুলিল্লাহ আমরা শেষমেশ পৌঁছাই এবং আমাদের যে বাইকের ফাইল ট্রান্সফারের যে কাজ, সেই কাজটা আমরা কমপ্লিট করতে পারি। যদিও ফাইল ট্রান্সফারের কাজটা একদিনে হয় না, অ্যাপ্লিকেশনটা আমরা আজকে করে গেছি, 2 দিনের ভিতরে তারা কাগজপত্র আমাদেরকে হ্যান্ড ওভার করবে। এখন খুব আস্তে ধীরে আমরা যাব, ঠিক আছে, কোনো তাড়া নাই। ফাইল ট্রান্সফারের কাজ শেষ করে ঢাকার দিকে রওনা দিতে দিতে আমাদের 6:12 বাজে গেল। ঘড়িতে তো আপনারা দেখছেন। তার মানে আমরা ঠিক কাটায় কাটায় সময়টা ম্যানেজ করে ফেলতে পারছি। সবই আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। কিন্তু এই টাইমটা ম্যানেজ করতে যায় আমার একটা বিষয় বিসর্জন দিতে হয়েছে ভাই। আমি এখন পর্যন্ত একটা দানাও পেটে দিতে পারি নাই। যদিও যে ভাই গাড়িটা কিনতে আসছে সেই ভাই আমাকে বেশ কয়েকবার বলছে যে ভাই খাওয়া দাওয়াটা আগে করে নেন। যদি সেই সময় খাওয়া দাওয়াটা আমি করতে বসতাম, সেখানে 30-40 মিনিট সময় ব্যয় হইতো, তাহলে হয়তো বা আজকে আর আমরা এই শোরুমটায় ভিজিট করতে পারতাম না, ফাইল ট্রান্সফারের কাজটা করতে পারতাম না। সেক্ষেত্রে ভাইকে আবার একদিন ধামরায় আসতে হইতো, আবার এই কাজটার জন্য এত কষ্ট করে এত দূর আসতে হইতো। আর উনি আমাকে অনেকটা রিকোয়েস্ট করছিল যে ধামরাইতে যাতে আমি আসি, তার এই ফাইল ট্রান্সফারের কাজটা আমি সাথে থেকে তাকে করে দেই। আমি না আসলে হয়তো ভাইয়ের জন্য একটু কষ্ট হয়ে যেত, কিন্তু হয়তো বা পারতো। বিভিন্ন বিষয় বিবেচনা করে আমি ধামরাই পর্যন্ত ভাইকে নিয়ে আসছিলাম। এতে মোটামুটি আমার আরো 35-40 কিলোমিটার রাস্তা বেশি চালানো লাগছে, সেটা কোনো বিষয় না। ঢাকাতে ঢুকতে ঢুকতে আমাদের রাত 8টা বেজে গিয়েছিল, কারণ যে সময়টাতে আমরা ধামরাই থেকে বের হইলাম সেই সময়টা পুরোপুরি একটা জ্যামের টাইম। মাঝখানে যদি অবশ্য আমরা 10 মিনিটের মতো বাইকে তেল নেওয়ার জন্য সময় ব্যয় করছিলাম। যাই হোক, রাত 8টার সময় ঢাকায় ব্যাক করার পরে আজকে আমাদের দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনারটা আমরা দুইজন একসাথে কমপ্লিট করি এবং সেটা করি উত্তরাতে খাওয়া দাওয়া শেষ করার পরে ভাইকে এখন বিদায় দেওয়ার পালা। আপনার অনেকটা কাজ আজকে আগে গেছে ওই যে ফাইলটা ট্রান্সফারের কারণে, বুঝছেন। এখন জাস্ট ওরা ফাইলটা রেডি করে দিলে আপনি বিআরটিতে জমা দিয়ে দিবেন, কাজ শেষ। টাকাও এখানে বিআরটি দিবে। হ্যাঁ, ওই বিআরটিতে আপনার ব্যাংক আছে, ব্যাংকে টাকা জমা দিয়ে দিলেই হইব। শিখলাম অনেক কিছু। জানতে হবে ভাই। আর আজকের থেকে হইলো আপনার কম্পিটিশন শুরু, হাজার হাজার মানুষের পাশ দিয়ে কম্পিটিশন করে যাইতে হবে। এমন কম্পিটিশন করেন না যাতে থাইমা যান, ঠিক আছে? ভাইয়ের কথাটা মনে রেখেন, যান। অবশ্যই যান ভাই, তাহলে যাই আমি। আল্লাহ হাফেজ। তো এই ছিল আজকে ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা সবাই দেখছেন। কতটুকু কি দেখলেন এটা একটু কমেন্ট করে জানান। যদি ভিডিওটা ভালো লাগে শেষ পর্যন্ত দেখার পরে, তাহলে ভিডিওতে একটা লাইক করেন আর আপনার মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে জানান। আর যদি মনে করেন যে ভিডিওটা শেয়ার করে রাখবেন, তো সেটাও রাখতে পারেন। তাহলে এই ভিডিওটা আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে। আর ভিডিওটা বেশি মানুষের কাছে পৌঁছালে কি হবে, এই ভিডিওতে যত রকম ইনফরমেশন আছে তারাও পাবে। এতে করে যারা এই বিষয়গুলোতে অনভিজ্ঞ, তারা এই বিষয়গুলো সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারবে। চেষ্টা করবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করে দেবার। আর একইভাবে ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে আপনার মন্তব্য কমেন্টে জানিয়ে, এখন পর্যন্ত যারা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।